নমস্কার, কলকাতা টিভির সকল দর্শককে ৭৫তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ৪টের চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজ সাধারণতন্ত্র দিবস, আর এই সাধারণতন্ত্র দিবসেও রাজনীতির কচকচানি লেগেই রয়েছে। কারণ নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনি আবারও পাল্টি খেতে চলেছেন, আবারও তিনি এনডিএ জোটে ফিরতে চলেছেন এমন একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, এবং তা নিয়ে কিন্তু জলঘোলাও চলছে ইতিমধ্যেই। এবং নীতিশ কুমার তিনি নাকি আজকেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন, যদিও নিয়ম মেনে আজ সন্ধে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান প্রত্যেকটা রাজ্যেরই মুখ্যমন্ত্রীরা। এবং এই মুহূর্তে যে খবর, নীতিশ কুমার তিনি পৌঁছেও গিয়েছেন রাজভবনে, বিহারের রাজভবনে। কিন্তু সেখানে এই যে নিয়ম মাফিক যে দুজনের মধ্যে আলাপচারিতার পাশাপাশি আরও কোনো বিষয়ে কি আলোচনা হতে পারে? ইন্ডিয়া জোটে এর প্রভাব কতটা পড়তে পারে? কারণ যদি নীতিশ কুমার ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ জোটে যান, তাহলে ইন্ডিয়া জোটের ছবিটা ঠিক কি হবে? কারণ এই নীতিশ কুমারের উদ্যোগেই কিন্তু ইন্ডিয়া জোট দানা বেঁধেছিল। তিনি উদ্যোগী হয়েছিলেন, রাজ্যে রাজ্যে গিয়ে সেখানকার নেতা নেত্রীদের, আঞ্চলিক দলের নেতা নেত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসে বৈঠক করে গিয়েছেন। ফলত সেই নীতিশ কুমার যদি আবারও এনডিএ জোটে চলে যায়, তাহলে সামগ্রিকভাবে লোকসভা নির্বাচনের আগে আগে ইন্ডিয়া জোটের কাছে কতটা ধাক্কা হবে, সেই সমস্ত বিষয় নিয়েই আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে ঠিক কি চলছে বিহারে। দেখো ঋষি, তুমি একটা খুব সুপ্রযুক্ত শব্দ ব্যবহার করলে, জল্পনা। এখনো পর্যন্ত কিন্তু জল্পনার স্তরেই রয়েছে যে মহাগঠবন্ধন অর্থাৎ আরজেডি, কংগ্রেস এবং জেডিইউর এই জোট, সেটা থাকবে কি থাকবে না, এটা এখনো পর্যন্ত জল্পনার স্তরেই রয়েছে। আমি খুব সংক্ষেপে তোমাকে কালকে রাত্রি থেকে আজ এখন পর্যন্ত 4টে ঘটনাবলীর দিকে দৃষ্টি আকর্ষণ করব। একটা হচ্ছে, কালকে বিহারের বিজেপির প্রেসিডেন্ট, বিহারের পর্যবেক্ষক বিজেপির, তারা দিল্লিতে মিলিত হন এবং তাদের সাথে গুরুত্বপূর্ণ 2-1 বিধায়ক ছিলেন, তারা মিলিত হন এবং তারা কিছুক্ষণ বৈঠক করার পরে তারা অমিত শাহর বাড়িতে যান এবং সেখানে তারা বৈঠক করেন। যদিও সেই বৈঠকের পর বেরিয়ে তারা বলেছেন যে নীতিশ কুমার প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি। এই পরিস্থিতিতে আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস এবং একটা দীর্ঘদিনের রীতি রয়েছে যে এই দিনে খুব তীব্র কোনো রাজনৈতিক পট পরিবর্তন এড়িয়ে চলেন রাজনৈতিক নেতারা, সেই জন্য একটা আশা করা গিয়েছে যে আজকের দিনটা সেরকম কোনো বড় ঘটনা ঘটবে না। কিন্তু সেই আশাটা খানিকটা বিলীন হয়ে গিয়ে আবার আশঙ্কায় পরিণত হয় যখন আজকে 11:15 নাগাদ বিহারেরই একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি, হিন্দুস্তান আওয়াম মোর্চার নেতা তিনি বর্তমানে, আগে জেডিইউতে ছিলেন, তিনি একটা 6-7 শব্দের টুইট করেন যে আজকেই কি পরিবর্তন হতে চলেছে, আজকেই কি খেলা হতে পারে। এই টুইটটা আসবার পরেই কিন্তু আবার ওই যে তুমি যে বললে জল্পনা, সেটা খুব শক্তিশালী হয়ে পড়ে। এদিকে আজকে পাটনায় রাজভবনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে অনুষ্ঠান রয়েছে, সেলিব্রেশনস, তাতে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন, সে খবর তুমি দিয়েছ। এবং রাজ্যপালের সাথে মুখ্যমন্ত্রীর কথা হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কোনো পট পরিবর্তনের ক্ষেত্রে, সেটা আমরা সকলেই জানি। এর সঙ্গে আমি একটি কথা যুক্ত করতে চাই, সেটা হচ্ছে রাজভবনে এই মুহূর্তে যে অনুষ্ঠানটি চলছে তাতে কিন্তু ডেপুটি চিফ মিনিস্টার বা উপমুখ্যমন্ত্রী হিসেবে তেজস্বী যাদবও আমন্ত্রিত। কিন্তু এই এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, তাতে নীতিশ কুমার রাজভবনে পৌঁছে গেলেও তেজস্বী যাদব এখনো পর্যন্ত রাজভবনে পৌঁছননি। এইটার মধ্যে যদি কোনো ইঙ্গিত থেকে থাকে তাহলে সেটাও ওই জল্পনার অন্তর্গত একটা ইঙ্গিত। ইতিমধ্যে আমরা জানি যে নীতিশ কুমার তার দলের সমস্ত কর্মসূচি বাতিল করেছেন এবং এমএলএদের পাটনায় এনে জড়ো করেছেন এবং তাদের পাটনাতে থাকবারই নির্দেশ দেওয়া হয়েছে। এখন তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ালো? ইতিমধ্যে প্রথম একটা শক্তিশালী ইঙ্গিত মিলছে যে কুছ 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 হতা হ্যায়,
সেটা হচ্ছে যে আরজেডি অর্থাৎ লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের দল, রাষ্ট্রীয় জনতা দলের সূত্র মারফত জানানো হচ্ছে যে কোথাও একটা তাল কেটেছে। নীতিশ কুমার এবং তার দল জনতা দল ইউনাইটেড তারাই স্পষ্ট করুক যে তাল কেটেছে কি না। এই প্রথম একটা জেডিইউ সূত্রে এই রকম ইঙ্গিত মিলছে যে কোথাও একটা তাল কেটেছে। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি সত্যি নীতিশ কুমার শিবির বদল করেন তাহলে কি কি পদক্ষেপ তাকে পরপর নিতে হবে। প্রথমত তাকে গিয়ে বর্তমানে তিনি যে জোটের নেতা এবং মুখ্যমন্ত্রী রয়েছেন সেই পদ থেকে রাজ্যপালের কাছে পদত্যাগ করতে হবে। তারপরে বিজেপি এবং জেডিইউ এছাড়া আরও যারা তাদের সমর্থন করবেন এরকম যদি কেউ থেকে থাকেন তাদের এমএলএদের বৈঠকে নেতা নির্বাচন করতে হবে। যদি সেখানে নেতা নীতিশ কুমার হন অর্থাৎ বিজেপি যদি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেয় তাহলে নীতিশ কুমারকে আবার গিয়ে সরকার গঠন করবার দাবি জানাতে হবে রাজ্যপালের কাছে এবং রাজ্যপাল তখন যা প্রয়োজনীয় এই জায়গাতেই আসবো। এই যে সরকার গঠন করতে হবে আর সরকার গঠন করতে গেলে যেটা লাগে সংসদীয় রাজনীতিতে সেটা হচ্ছে নাম্বার। সেই নাম্বার ঠিক কি বলছে বিহার বিধানসভায় একবার দেখাতে চাইবো দর্শকদেরকে গ্রাফিক্সের মাধ্যমে যে বিহার বিধানসভায় নাম্বার ঠিক কি রয়েছে নীতিশ কুমারের কাছে আদৌ কতটা নাম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বিহার বিধানসভায় সেখানে 243টি আসন, 122 ম্যাজিক ফিগার। আরজেডির কাছে রয়েছে 79 জন আরজেডির বিধায়ক, বিজেপির 78 জন, জেডিইউর 45, অর্থাৎ সবচেয়ে কম সংখ্যক বিধায়ক রয়েছে জেডিইউর কাছে। ফলত তাদের যদি আবারও নতুন করে সরকার গঠন করতে হয় বিজেপির সমর্থন তো তাদের লাগবেই এবং সেক্ষেত্রে বিজেপি এই জায়গাতে দাঁড়িয়ে বিজেপি কিন্তু মেজর অর্থাৎ তাদের বিধায়ক সংখ্যা অনেক বেশি, ফলত বিজেপির ওপরে অনেকটা ডিপেন্ড করবে। যেটা সূত্র মারফত জানতে পারছি যে বিহার বিজেপি চাইছেন না নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হন। ফলত কি হতে চলেছে আশিস দা, এই ক্ষেত্রে কি করবেন নীতিশ কুমার? আচ্ছা, এইমাত্র তুমি যে গ্রাফিক্সে দেখালে যে কাদের কত এমএলএ আছে সেখানেই যোগ যদি করা হয় তাহলে বিজেপি এবং জেডিইউর এমএলএ সংখ্যা যোগ করলে হয় 123। যেহেতু বিহারে গরিষ্ঠতা পেতে গেলে, যেটাকে আমরা অনেক সময় ম্যাজিক ফিগার বলে উল্লেখ করে থাকি, সেই গরিষ্ঠতা পেতে গেলে 122 বা তার বেশি এমএলএ দরকার। সুতরাং এখানে পাটিগণিতের নিয়মে জেডিইউ এবং বিজেপি এক হলে সেই গরিষ্ঠতা তারা পাবে। অর্থাৎ জেডিইউর বিধায়ক সংখ্যা 45 হলেও এই সংখ্যাটি এমনই যে সেটা যেদিকে থাকবে সেদিকে গরিষ্ঠতা থাকবে। অর্থাৎ কংগ্রেস আরজেডির দিকে থাকলেও গরিষ্ঠতা থাকবে, বিজেপির দিকেও থাকলে গরিষ্ঠতা থাকবে। এখন ঋষিকেশ তুমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করলে যে যদি বিজেপি জেডিইউর নেতা নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মানতে রাজি না হন তাহলে কি হবে, এটা কিন্তু প্রায় স্পষ্ট এবং পরিষ্কার। নীতিশ কুমারের উচ্চাশা খুবই বেশি। তিনি ইন্ডিয়া জোটের সর্বোচ্চ নেতা হতে চেয়েছিলেন। সম্ভবত সেই ব্যাপারে কিছুটা বাধা ইত্যাদির সম্মুখীন তিনি হয়েছেন বা অন্য কোনো কারণ থাকতে পারে। তিনি এখন শিবির বদলের কথা চিন্তা করছেন। সুতরাং তিনি গিয়ে বিজেপির নেতৃত্বে ওখানে উপমুখ্যমন্ত্রী হবেন বা এরকম কোনো কিছু পদ তিনি স্বীকার করবেন, এইটা হওয়াটা খুবই অসম্ভব। বিশেষ করে নীতিশ কুমার দীর্ঘদিন ধরে 2000 সালে তিনি প্রথম 7 দিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আজকে 23 বছর আগের কথা, 24 বছর আগের কথা। তারপরে তিনি 5-6 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। তার পক্ষে এখন বিজেপির কারুর নেতৃত্ব মেনে উপমুখ্যমন্ত্রী হওয়া বা মন্ত্রী হওয়া সেটা প্রায় অসম্ভব বলেই ধরা যায়। সুতরাং হলে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রিত্বে এনডিএর সরকার হবে, অথবা নীতিশ কুমার শিবির ত্যাগ করবেন না। এই দুটো বিকল্প সামনে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে নীতিশ কুমার যদি এনডিএতে যান তাহলে তার 45 জন বিধায়কই কি নীতিশ কুমারের বাঁশির টানে পেছন পেছন চলে যাবেন, নাকি ধর্মনিরপেক্ষ শিবিরে থাকবার জন্য নীতিশ কুমারের কিছু বিধায়ক অর্থাৎ জেডিইউর কিছু বিধায়ক নীতিশ কুমারের নির্দেশ অমান্য করবেন? সেই সম্ভাবনা কিন্তু প্রবল। 45-এর থেকে যদি 5-7 জন 10 জন বিধায়কও নীতিশ কুমারের নির্দেশ না মেনে আরজেডি, কংগ্রেস এবং বামেদের পক্ষে থাকেন
তাহলে এনডিএর গরিষ্ঠতা হবে না এবং সেক্ষেত্রে আরজেডি কংগ্রেস বামেদের গরিষ্ঠতা হবে, এটাও কিন্তু অঙ্কের একটা গুরুত্বপূর্ণ দিক। আবার উল্টো দিকে আরজেডির যে ৭৯ জন বিধায়ক আছেন, কংগ্রেসের যে ১৯ জন বিধায়ক আছে, তাদেরকেও ভাঙাবার চেষ্টা হতে পারে। বিশেষ করে বিজেপি এ ব্যাপারে সিদ্ধহস্ত। সুতরাং এদের থেকে যদি কিছু বিধায়ককে ভাঙিয়ে সরকারের সমর্থক হিসেবে নেওয়া যায়, তাহলে কিন্তু আবার মানে এনডিএর সরকার গঠিত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেটা বলছিলাম, যে যদি নীতিশ কুমার বিজেপির সমর্থনে সরকার গঠনের দাবি জানান রাজ্যপালের কাছে, রাজ্যপাল যদি তাকে সরকার গড়তে বলেন, তাহলে রাজ্যপালকেও একটা দিন দিয়ে, একটা সময় দিয়ে, কয়েকদিনের মধ্যে বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণ করতে বলতে হবে। অর্থাৎ বিধানসভার ফ্লোরে এসে নীতিশ কুমারকে প্রমাণ করতে হবে যে তার সঙ্গে গরিষ্ঠ সংখ্যক বিধায়ক আছেন। এইখানেই আবার একটা বড় জট। এই মুহূর্তে বিহার বিধানসভার স্পিকার যিনি, আবাদ বিহারী, তিনি হচ্ছেন আরজেডির বিধায়ক এবং দীর্ঘদিন ধরে আরজেডির নেতা। সুতরাং রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ লালু প্রসাদ যাদবের দলের নেতা এই আবাদ বিহারী, তিনি আজকে অধ্যক্ষ বিহার বিধানসভার। তিনি কি ওই নীতিশ কুমারের এইভাবে শিবির বদল করে মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারটার পথ সহজ করবেন? মনে হয় না। অর্থাৎ যদি আরজেডির বিধায়ক ভাঙাবার চেষ্টা করে এনডিএ, কংগ্রেসের বিধায়ক ভাঙাবার চেষ্টা করে এনডিএ এবং তাই নিয়ে অভিযোগ পান অধ্যক্ষ, তাহলে তাদেরকে সম্পর্কে ব্যবস্থা নিতে পারেন অধ্যক্ষ। অধ্যক্ষর কাছে সেই ক্ষমতা রয়েছে। সুতরাং গভর্নর যদি ডাকেনও নীতিশ কুমারকে, তারপরে কিন্তু পরের বাম্পার বা পরের সমস্যা হচ্ছে বিধানসভার মধ্যে গরিষ্ঠতা প্রমাণ করা এবং সেই গরিষ্ঠতা প্রমাণের ক্ষেত্রে বিধানসভার অধিবেশনের পৌরোহিত্য করবেন আরজেডি। একাধিক সম্ভাবনা, একাধিক ফ্যাক্টর রয়েছে এক্ষেত্রে এবং সেদিকে আমাদের একদম নজর রাখতে হবে, কারণ পরতে পরতে কি পট পরিবর্তন হয় সেদিকেও আমাদের নজর থাকবে। তবে এক্ষেত্রে জিতন রাম মাঞ্ঝি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিহারের, তিনি ঠিক যে টুইট করেছিলেন যে আজকেই কি খেলা হবে, আজকেই কি সেটা ঘটবে, সেটা একবার দেখাবো আপনাদেরকে, তার বক্তব্য শোনাবো। चल रही है, जो उठापटक चल रही है, इसको आप कैसे देखते हैं? देखिए, इसके बारे में बहुत दिन पहले तो नहीं, हाल ही में हमने ऐसा कहा था कि 20 जनवरी के बाद 30, 31 तक, 25 तक कुछ न कुछ बिहार में परिवर्तन होगा। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো এই আলোচনাতেই, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4টে 4 দিক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমরা কথা বলছিলাম বিহারের যে রাজনীতি এবং সেখানে রাজনীতি একেবারে টালমাটাল পরিস্থিতি, কারণ নীতিশ কুমার তিনি আবারও পাল্টি খেতে চলেছেন বলে এমন একটা জল্পনা দেখা দিয়েছে এবং তিনি যেটা শোনা যাচ্ছে যে এনডিএ জোটে তিনি আবারও ফিরতে চলেছেন। তবে এটাই প্রথম নয়, নীতিশ কুমার এর আগেও বহুবার এই শিবির বদল করেছেন। একবার দেখাবো আপনাদেরকে যে নীতিশ কুমার এই শিবির বদলের কি হিস্ট্রি রয়েছে, আপনাদেরকে দেখাবো আমরা। দেখুন, নীতিশের ডিগবাজি। 2013 সালে এনডিএ ত্যাগ করেন নীতিশ কুমার। 2015-তে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে মহাজোট গঠন করেন নীতিশ কুমার। 2017 সালে মহাজোট ত্যাগ করে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা, পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আবার মুখ্যমন্ত্রী হন। 2022 সালে আবার এনডিএ ছেড়ে মহাজোটে নীতিশ কুমার আরজেডি, কংগ্রেস এবং অন্যান্য দলগুলোর সঙ্গে মুখ্যমন্ত্রী হন। ফলত নীতিশ কুমারের এই ইতিহাস কিন্তু রয়েছে শিবির বদলের এবং তাকে মুখ্যমন্ত্রী থাকতেই হবে। বারবার কিন্তু দেখা গিয়েছে শিবির বদল করলেও তিনি মুখ্যমন্ত্রী তিনিই থেকে যান বিহারের রাজনীতিতে। ফলত নীতিশ কুমারকে পাল্টিবাজও বলা হয়ে থাকে। এই নিয়ে যাব, নিউজ রুমে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, নীতিশ কুমার, তার তো যা ইতিহাস, পাল্টিবাজ বলে তাকে বলা হয় রাজনীতিতে, এবং এই ক্ষেত্রে নীতিশ কুমার যদি আবারও পাল্টি খেয়ে এনডিএ শিবিরে যান, তাতে তার তো একটা মুখ পুড়বেই, পাশাপাশি ইন্ডিয়া জোট তারও তো একটা ফেসলেস হবে, কারণ এই নীতিশ কুমারই উদ্যোগী ছিলেন। ঋষিকেশ, পাল্টুরাম বলে স্থানীয় সংবাদ মাধ্যমে, হিন্দি সংবাদ মাধ্যমে অনেক সময় উল্লেখ করা হয় তাদের,
যারা ক্রমাগত এই নীতিশ কুমারের মতো শিবির বদল করেন, এবং নীতিশ কুমারও ইতিমধ্যেই সম্মানের সঙ্গে সেই উপাধি অর্জন করেছেন। পাল্টুরাম নীতিশ বলা হয় তাকে, আবার পাল্টু কুমারও বলা হয় থাকে। যেটা আমরা গ্রাফিক্সে দেখালাম যে বারবার তিনি শিবির বদল করেছেন কিন্তু মুখ্যমন্ত্রী থেকেছেন। শিবির বদল করে মুখ্যমন্ত্রী থাকার ব্যাপারে তার যে রেকর্ড, ভারতীয় রাজনীতিতে এই রকম রেকর্ড আর কারণ নেই। সুতরাং সেদিক থেকে তিনি সফল তো বটেই। এটা ঠিক যেটা তুমি বললে যে যতবারই তিনি শিবির বদল করুন না কেন নিজের কুর্সিটা তিনি বাঁচিয়েছেন। সুতরাং নিজের কুর্সিটা বিসর্জন দিয়ে শিবির বদলে বোধহয় নীতিশ কুমার থাকবেন না, সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। সুতরাং বিজেপিকে মেনে নিতে হবে যে হ্যাঁ, আবার নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন। সেটা বিজেপির ঘরে অশান্তি বাড়াবে না তো? বিজেপিকে সেটাও ভেবে দেখতে হচ্ছে, কেননা বিজেপির সঙ্গেই তো তারা জিতেছিলেন, বিজেপির সঙ্গে জোট করে 2020 সালে এবং মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তারপরে 22 সালে ওই পাল্টুরাম পাল্টি খেলেন এবং লালু প্রসাদের তেজস্বী যাদবের হাত ধরে তিনি আবার মুখ্যমন্ত্রী হলেন। সুতরাং বিজেপি শিবিরের মধ্যেও কিন্তু অশান্তির আভাস পাওয়া যাচ্ছে। এখন দেখার যে শেষ পর্যন্ত নীতিশকে মুখ্যমন্ত্রী মেনে বিহারে দুজন বিজেপি নেতাকে উপমুখ্যমন্ত্রী করে গরিষ্ঠতার প্রমাণ বিধানসভায় দিতে পারে কিনা এই নতুন জোট, যদি নীতিশ কুমার শেষ পর্যন্ত পাল্টি খান, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন। ঋষিকেশ। একদমই। আশিস দা, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং আশিস দা যেই ব্যাখ্যা করছিলেন, ফলত সমস্তই ব্যাখ্যা সম্ভাবনা সবকিছুই ডিপেন্ড করছে, আরও কিছুটা আমাদেরকে অপেক্ষা করতে হবে যে নীতিশ কুমার তিনি ঠিক কি সিদ্ধান্ত নেন, এবং আজ বিকেলে বা কাল সকালের মধ্যে ছবিটা বোধহয় পরিষ্কার হয়ে যাবে যে নীতিশ কুমার আদপে কোন শিবিরে থাকছেন, কোন শিবিরেই বা তিনি ভিড়ছেন। ফলত সেদিকে আমাদের নজর তো রাখতেই হবে। আবার সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন 4টের দিক। বাসন্তী হাইওয়েতে তৃণমূলের ধিক্কার মিছিল, বাসন্তী হাইওয়েতে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল। তাতে যে পোস্টার ব্যানার দেখা যাচ্ছে তাতে বলা হচ্ছে ইডি সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা হচ্ছে, এভাবে আটকে রাখা যাবে না। পাশাপাশি 100 দিনে কাজের টাকা বন্ধ কেন তারও জবাবদিহি চাওয়া হয়েছে। বাসন্তী হাইওয়ে থেকে সরবেরিয়া বাজার পর্যন্ত এই ধিক্কার মিছিল। ইডি সিবিআই হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। সন্দেশখালীর বিধায়ক ও আদিবাসী মহিলারা এই বিক্ষোভে, এই ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেছেন, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। ইডি সিবিআই দিয়ে হেনস্থা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে, তারই প্রতিবাদে বাসন্তী হাইওয়েতে সন্দেশখালীর বিধায়ক এবং আদিবাসী মহিলাদের দ্বারা এই ধিক্কার মিছিল। পাশাপাশি 100 দিনে কাজের টাকা বন্ধ রাখা হয়েছে কেন সেই প্রশ্ন তোলা হচ্ছে। সঞ্জিত রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। সঞ্জিত, এই মুহূর্তে এই মিছিল কোথায় রয়েছে, আর ঠিক কি কি দাবি করা হচ্ছে এই ধিক্কার মিছিল থেকে তৃণমূল কংগ্রেসের? দেখো, তুমি ইতিমধ্যে জানো শেখ শাহজাহান 20 দিন হয়ে গেছে অধরা। 21 দিনের মাথায় আজকে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপে, তার সোশ্যাল মিডিয়া যখন 75তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে, সেইটা নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেছে। ইতিমধ্যে রাজনৈতিক যেমন একটা চাঞ্চল্য চড়িয়েছে, অন্তরালে থেকে জনসমক্ষে আসছে। তারপরে ইডি চলতি বছর 5ই জানুয়ারি যখন ইডি আধিকারিক আক্রান্ত হলো, মারধর খেলো, তারপরে একের পর এক অভিযোগ হলো। তারপরে শেখ শাহজাহান এখনো অধরা। 36 ঘন্টা পরে যেমন অডিও বার্তা দিয়েছেন, ঠিক 21 দিনের মাথায়, অর্থাৎ 20 দিন অধরা, 21 দিনের মাথায় 7 সকালে প্রজাতন্ত্র দিবসে তিনি কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপে সন্দেশখালী মানুষের বিরুদ্ধে এবং তিনি শুভেচ্ছা জানিয়েছেন প্রজাতন্ত্র দিবসে। পাশাপাশি আজকে এই নিয়ে কিন্তু উত্তর 24 পরগনার যে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, তিনি কিন্তু আজকে কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ ইডি সিবিআই যেভাবে অপব্যবহার করেছে তার প্রতিবাদে কিন্তু কলকাতা বাসন্তী হাইওয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যে সন্দেশখালীর সরবেরিয়া থেকে যে প্রায় 2 কিলোমিটার পদযাত্রায়, যেখানে হাজার হাজার আদিবাসী মহিলারা হাতে প্লাকার্ড, ফেস্টুন নিয়ে তারা যেমন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে প্রতিবাদ ধিক্কারে নেমেছেন। তারা একটা কথা বলেছেন যে শাসক দলের যেভাবে নেতা মন্ত্রী এবং থেকে ইডি সিবিআই দিয়ে হয়রানি করা হচ্ছে, এইটা অবিলম্বে বন্ধ করা। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজ্যের একাধিক প্রকল্পের টাকা
বন্ধ করে রেখেছে, বিশেষ করে 100 দিনের কাজের টাকা উপভোক্তারা এখনো পায়নি। একাধিক দাবিতে তারা মিছিল করেছেন, পায়ে হেঁটে। তার নেতৃত্বে ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, ওখানকার স্থানীয় তৃণমূলের প্রধান থেকে নেতৃত্ব। সব মিলিয়ে আজকে সকাল থেকে বারবার যেটা আমরা বলতে চাইছিলাম, বিশেষ করে সন্দেশখালী একদিকে শেখ শাহজাহান অধরা, আগামী 29শে জানুয়ারি তুমি জানো ইডি সিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার অর্থাৎ তদন্তের মুখে হয় কিনা সেটা যেমন প্রশ্ন। সঞ্জিত, আমরা একই সঙ্গে দুটো মিছিল দেখাচ্ছি, একদিকে সরবেরিয়াতে তৃণমূলের মিছিল, ধিক্কার মিছিল, অপরদিকে হিঙ্গলগঞ্জে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে বিজেপি মিছিল করছে। বিজেপির এই মিছিল থেকে ঠিক কি দাবি উঠছে সঞ্জিত? দেখো, ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী আজকে বসিরহাটের হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জে কালুতলা রোডে প্রায় 2 কিলোমিটার কিন্তু তিনি মিছিল করেছেন। মিছিল এখনো মিছিল চলছে। মিছিল করে কি বার্তা দেন, অর্থাৎ এর আগেও তিনি বসিরহাটে যখন 30শে ডিসেম্বর বক্তব্য রাখতে গিয়ে তিনি সন্দেশখালী শেখ শাহজাহানের নাম করেছিলেন, তারপরে এই একের পর এক এই দিয়ে তার 5 দিনের মাথায় তার এছাড়া আজকে বিশেষ করে সন্দেশখালী কাণ্ড নিয়ে কিন্তু নতুন কোনো তিনি বার্তা দেন বা অন্য কোনো বা সামনে লোকসভা নির্বাচনের আগে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা দেন কিনা সেটাও যেমন দেখা। কিন্তু আজকের মিছিলের কি কারণ? আজকে মিছিলে দেখো তুমি তিরঙ্গা যাত্রা এখানে সব জায়গায় হচ্ছে, রাজ্যের বিভিন্ন জায়গায় তিরঙ্গা যাত্রা হচ্ছে, বিজেপি নেতা কর্মী সমর্থকরা করছে, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। সেই উপলক্ষেই কিন্তু আজকে এই হিঙ্গলগঞ্জের কালুতলাতে তিরঙ্গা যাত্রায় মিছিল করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরে তিনি একটা পথসভা করবেন, সেখানে তিনি কি বার্তা দেন, অর্থাৎ লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করার জন্য তিনি বার্তা দেবেন না অন্য কোনো উদ্দেশ্য আছে সেটা সময় সাপেক্ষে বলা যাবে, যত সময় যাবে সেই। সঞ্জিত, থাকো তুমি আমাদের সঙ্গে। সরবেরিয়া এবং হিঙ্গলগঞ্জ, উত্তর 24 পরগনা দুটি জায়গাতেই একের পর এক মিছিল চলছে। একদিকে তৃণমূল কংগ্রেসের মিছিল, ইডি সিবিআই এর বিরুদ্ধে মিছিল বলা যেতে পারে, কারণ তাদের বক্তব্য যে ইডি সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদেরকে হেনস্থা করা হচ্ছে। অপরদিকে হিঙ্গলগঞ্জে তিরঙ্গা যাত্রা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই মিছিল চলছে। তবে হিঙ্গলগঞ্জের এই মিছিলের পরে শুভেন্দু অধিকারী কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। তবে সন্দেশখালী নয়, গোটা রাজ্যের আকাশে বাতাসে একটাই প্রশ্ন যে 20 দিন পার হয়ে গেল, কেন এখনো অধরা শেখ শাহজাহান? তবে গোপন ডেটা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শাহজাহানের ফেসবুক পেজে প্রজাতন্ত্র দিবসের ডিপি। কোথায় শাহজাহান? ভাইরাল ছবি ঘিরে জল্পনা। স্থানীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে শাহজাহানের ছবি দেওয়া ভিডিও পোস্ট। কারা পোস্ট করছে এইসব ভিডিও? নেপথ্যে কি লুকিয়ে থাকা শাহজাহানই? এই প্রশ্ন কিন্তু উঠছে। শাহজাহানের ফেসবুক পেজে প্রজাতন্ত্র দিবসের ডিপি। সঞ্জিত রয়েছে আমার সঙ্গে। সঞ্জিত, 20 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো শেখ শাহজাহানের কোনো খোঁজ পায়নি না পুলিশ, না ইডি বা সিবিআই। কিন্তু এই যে ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে সেখানে দেখা যাচ্ছে ডিপি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এই রিপাবলিক ডে সম্পর্কিত ডিপি কারা চেঞ্জ করছে? এর পেছনে কি শাহজাহানই রয়েছেন? শেখ শাহজাহান, যাকে খুঁজতে গিয়ে আক্রান্ত হয় ইডি, কিন্তু তারপরে 20 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো খোঁজ পাওয়া যায়নি এই শেখ শাহজাহানের। সন্দেশখালীর ডন বলা যেতে পারে। তবে মাঝে মধ্যে তার একাধিক কাজের সাক্ষী থাকছে রাজ্য, কারণ 36 ঘন্টা পরে অডিও বার্তা এসেছিল শেখ শাহজাহানের তার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। এরপরে সাধারণতন্ত্র দিবসে দেখা গেল যে তার হোয়াটসঅ্যাপের ডিপি চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে শেখ শাহজাহান কোথায় রয়েছে? কেন তার নাগাল পাচ্ছে না পুলিশ বা কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি? কোথায় রয়েছেন শেখ শাহজাহান? এই পোস্ট বা এইসব ভিডিও কারাই বা করছেন? নেপথ্যে কি লুকিয়ে থাকা শাহজাহানই? এই প্রশ্ন কিন্তু উঠছে। সঞ্জিত রয়েছে। সঞ্জিত, 20 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো কেউ খোঁজ পেল না শেখ শাহজাহানের, কিন্তু তার যে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে সেখানে সোশ্যাল মিডিয়াতে তিনি সক্রিয় দেখা যাচ্ছে। রিপাবলিক ডের ডিপি চেঞ্জ হয়ে যাচ্ছে, কি বলবে? একেবারে দেখো, অন্তরালে না জনসমক্ষে, অন্তরালে থেকেও জনসমক্ষে শেখ শাহজাহান, অর্থাৎ 20 দিন কেটে যাওয়ার পরে 21 দিনের মাথায় আজকে 7 সকালে প্রজাতন্ত্র দিবসের শেখ শাহজাহানের যে ফেসবুক আর তার হোয়াটসঅ্যাপ
যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে শেখ শাহজাহানের মহাগুরু শেখ শাহজাহান সন্দেশখালী তার ফেসবুকে তার ডিপিতে দেখা গেছে ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, অর্থাৎ সন্দেশখালী মানুষকে শুভেচ্ছা জানিয়েছে। কিন্তু পোস্ট হচ্ছে যে শেখ শাহজাহান তাহলে কি অন্তরালে থেকে জনসমক্ষে আসার চেষ্টা করছে। কিন্তু ইতিমধ্যে আমরা এই ঘটনা জানার পরে, অর্থাৎ ফেসবুক যখন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেল, তখন আমরা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে প্রশ্ন করেছিলাম যে শেখ শাহজাহান এরকম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে তার ডিপি দেখা গেছে, কি বলবেন? তো তিনি বলেছেন যে কোনোদিনই তিনি অফিসিয়ালি ভাবে ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারতেন না। পাশাপাশি তিনি একেবারে তার অফিসিয়াল ফেসবুক ব্যবহার করতেন তার কর্মীরা, তার সমর্থকরা, অনুগামীরা, তারাই ব্যবহার করে অর্থাৎ তার ফেসবুকে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এতদিন কেটে যাওয়ার পরে যেখানে ইডি খাতায় নিখোঁজ, রাজ্য পুলিশের খাতায় নিখোঁজ, অন্তরালে থেকে কিভাবে সামনে তার ডিপি ব্যবহার করা হচ্ছে। একদমই ধন্যবাদ সঞ্জিত। কথা বলছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। তবে এ নিয়ে সন্দেশখালী তৃণমূল বিধায়ক কি বলছেন শোনাবো। কারামন্ত্রী অখিলদা যেটা বলেছেন তিনি অনুমান ভিত্তিতে বলেছেন, আমাদের জানা নেই যে তিনি কোথায় আছেন। তবে এটুকু বলতে পারি তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তিনি নিশ্চয়ই তার কারণ আইনি পদক্ষেপ নেওয়ার জন্যই চুপচাপ আছে। এবং অবশ্যই আমি বলবো যে অখিলদার সিনিয়র নেতৃত্ব তার ধারণা অনুযায়ী তিনি বলেছেন, আমাদের কাছে কোনো খবর নেই তিনি কোথায় আছেন। আজকের প্রজাতন্ত্র দিবস, সবাইকে আমাদের শুভেচ্ছা। সেই সঙ্গে একটি কথা উঠছে যে শেখ শাহজাহান তার ফেসবুক পেজে সবাইকে রিপাবলিক ডের শুভেচ্ছা জানিয়েছে। এটা আমি দেখিনি এখনও। যারা বলছেন হয়তো তার পেজ কেউ চালাতে পারে, আমার জানা নেই ওই পেজ থেকে সত্যি কোনো শুভেচ্ছা বার্তা এসছে কিনা। সাধারণ মানুষ তারা আজকের বিভিন্ন পেজে শেখ শাহজাহান ভাইয়ের ছবি দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে। তবে এটুকু বলতে পারি তার পেজ তো তিনি চালান না, তিনি অন্য কেউ চালাতেন, একটু অফিসিয়াল পেজ হয়তো তারা চালাতে পারে, তারা হয়তো প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। মিঠুনে পদ্মভূষণ প্রাপ্তি, তুঙ্গে তরজা, নাম না করে কটাক্ষ কুণালের, অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়, তাহলে 2014 পর যে কোনো সময় পেতেন তৃণমূলে কুৎসা করার পারিশ্রমিক। সোশ্যাল মিডিয়ায় তো কুণাল ঘোষের, তৃণমূলকে পাল্টা নিশানা বিজেপির, উত্তর কলকাতার মানুষ জবাব দেবে। মন্তব্য সুকান্ত মজুমদারের। অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ পাননি মিঠুন চক্রবর্তী, আক্রমণ করে মন্তব্য কুণাল ঘোষের। যদি অভিনয়ের জন্য পেতেন তাহলে 2014 পর যে কোনো সময় পেতে পারতেন মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ। তৃণমূলের কুৎসা করার পারিশ্রমিক, সোশ্যাল মিডিয়ায় তোপ দেখেছেন কুণাল ঘোষ, পাল্টা কুণাল ঘোষকে বিজেপিও নিশানা করেছে। তবে এই পদ্মভূষণ সম্মান তালিকায় তার নাম থাকার পরে এবং পদ্মভূষণে তিনি সম্মানিত হচ্ছেন এইটা জানার পরে মিঠুন চক্রবর্তী তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। আমি গর্বিত, আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি জীবনে কখনো নিজের জন্য কারো কাছ থেকে কিছু চাইনি, আর কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ আজকে সেটা উপলব্ধি করছি। ইটস এ ডিফারেন্ট ফিলিংস অল টুগেদার। ইটস এ গ্রেট ফিলিং। আমি এই অ্যাওয়ার্ডটা আমার ওই সব ফ্যানেদের, আমার ওয়েল উইশারদের ডেডিকেট করছি, যারা ভারতে আছে, ভারতের বাইরে আছে, ভারতের বাইরে, যারা আমাকে এতদিন ধরে নিঃস্বার্থ ভালোবেসেছে, আমাকে নিঃস্বার্থ হয়ে ভালোবেসেছে, তাদের জন্য আমি ডেডিকেট করলাম। And thank you very much for giving me so much of love and respect. পদ্মভূষণ তালিকায় যখন মিঠুন চক্রবর্তীর নাম, তখন মিঠুন চক্রবর্তী এই ঘটনায় এই বিষয়ে ধন্যবাদ জানাচ্ছেন সবাইকে। তবে এ নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি টুইট করেছেন যে রাজনৈতিক কারণেই তৃণমূলে কুৎসা করার জন্যই মিঠুন চক্রবর্তীর নাম পদ্মভূষণ তালিকায় উঠেছে। যদিও বিজেপিও পাল্টা নিশানা করেছে তৃণমূল কংগ্রেসকে। সুকান্ত মজুমদার ঠিক কি জবাব দিলেন শোনাবো। দেখুন, একজন তিনবার জাতীয় পুরস্কার পাওয়া একজন অভিনেতা, তিনি পদ্ম পুরস্কার পাচ্ছেন, আর সেটা নিয়ে 3.5 বছর জেল খাটা একজন কটাক্ষ করছে। মিঠুনদা তো তার জীবনের বহু সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন, একটা বড় সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন। আমি উত্তর কলকাতার লোকেদেরকেই বলবো, কারণ
কুণাল ঘোষও উত্তর কলকাতায় থাকেন এখন। উত্তর কলকাতার জনগণকে বলবো তার জবাব দিতে, উত্তর কলকাতার কুণাল ঘোষকে পেলে পরে। আবার একটা বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন। শিলিগুড়িতে ন্যায়যাত্রার সভায় না পুলিশের, তৃণমূল সরকারের সমালোচনায় অধীর রঞ্জন চৌধুরী। 28শে জানুয়ারির সভায় অনুমতি দিচ্ছে না পুলিশ, সামান্য কারণে অসহযোগিতা, এমনটাই অভিযোগ করছেন অধীর রঞ্জন চৌধুরী। একে তো জোট নিয়ে টানাপোড়েন চলছে, তারপর আবার এই অভিযোগ। মণিপুর অসমের পর বাংলাতেও বাধা, এমনই অভিযোগ করছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। রাহুলের রুট ম্যাপ জানানোর পরও কেন বাধা, এমনই অভিযোগ করছেন অধীর রঞ্জন চৌধুরী। তবে আমরা দেখেছি মাত্র দুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এ রাজ্যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা হবে, সেটা কি কখনো তাদেরকে জানানো হয়েছে? তারা তো ইন্ডিয়া জোটের শরিক, তাদের কেন জানানো হয়নি? এই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ অধীর চৌধুরী তিনি বলছেন যে রাহুলের রুটম্যাপ জানানোর পরেও কেন বাধা দেওয়া হচ্ছে। অসম, মণিপুর, অসমের পরে এ রাজ্যেও বাধা পাচ্ছে ন্যায়যাত্রা, এমনই অভিযোগ করছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ঠিক কি অভিযোগ করেছেন তিনি, শুনুন একবার। যেটা মণিপুরে আমরা সেখানকার বিজেপি সরকারের কাছে সহযোগিতা পাইনি, নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল। বাধা সৃষ্টি করে রাহুল গান্ধীজির পদযাত্রাকে নানা রকমভাবে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা হয়েছিল। সেখানকার মানুষের আশীর্বাদ দুয়া নিয়ে, সেখানকার মানুষের উচ্ছ্বাস উদ্দীপনাকে সাক্ষী রেখে সেই পদযাত্রা এগিয়েছে। আসামে পড়েছে, সেখানেও আমাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত হয়েছে, আমাদের নেতাদের বিরুদ্ধে কেস দেখানে দেওয়া হয়েছে। মানুষ দেখেছে যে একটা শান্তিপূর্ণ অহিংস একটা ভারত জোড়ো ন্যায়যাত্রা, তার উপরে কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। শুরুতেই রাস্তার বাঁদিকে আমাদের স্টেজ করার কথা, বাঁদিকে করার পরিবর্তে ডান দিকে করতে হলো প্রশাসনের হস্তক্ষেপে। সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। প্রশ্ন হলো এটা, রাহুল গান্ধীর এই যে ন্যায়যাত্রা, তার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। হঠাৎ করে রাহুল গান্ধী রাতারাতি কোনো প্রোগ্রাম করছে না, রাতারাতি কোনো রাস্তা তৈরি হচ্ছে না। এখানকার শুধু নয়, ভারতবর্ষের মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত পুরো রাস্তা আমরা সরকারকে দিয়েছি, সে কেন্দ্রের সরকার ও রাজ্যের সরকারও। তারপরে কেন এই ধরনের প্রতিবন্ধকতা? অধীরবাবু কি বলেছেন জানি না, পুলিশ প্রশাসন তাদের মতো করে কাজ করে এবং আমাদের সরকার ন্যায়ের ভিত্তিতেই সরকার চলে, কোনো রকম অসহযোগিতার কোনো প্রশ্ন নেই। দেখুন, সেটা পুলিশ অনেক ভালো করে বলবে। যে কমিশনারেটের জায়গায় একটা আমি যেটা শুনেছিলাম, সেটা পুলিশের নিজস্ব এরিয়া, সেখানে কোনো পলিটিক্যাল মিটিং হয় না। অন্য বিষয়ে আমি বলতে পারবো না, কিন্তু আমাদের রাজ্য সরকারের এই ধরনের কোনো নীতি নেই। সবাই আসে, সবাই মিটিং করে, মিটিং করার জন্য প্রপারলি কেউ মিটিংয়ের পারমিশন চাইলে পুলিশ প্রশাসন সবসময় সহযোগিতা। আমরা কোনো যাত্রারই আমরা কোনো সময় সেখানে আমরা কাউকেই, এটা স্বাধীন রাজ্য, এখানে সবাই আসেন, সবাই এখানে তাদের পলিটিক্যাল প্রোগ্রাম করে। অধীরবাবু কেন এই ধরনের কথা বলছেন এটা আমি। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আটাই ওয়াঘা সীমান্তে বিটিং দ্য রিট্রিট, নজর রাখবো সেদিকে। Hinduistan!
পদ্ম পুরস্কার পেলেন পুরুলিয়ার দুই ভূমিপুত্র। বাঘমুন্ডি সিন্ডরি গ্রামের ৭৯ বছরের দুখু মাঝি ওরফে গাছ দাদু, ওই ব্লকেরই চড়িদা গ্রামের প্রয়াত মুখোশশিল্পী নেপাল চন্দ্র সূত্রধর। তিনি পাচ্ছেন মরণোত্তর পদ্ম সম্মান। গাছ লাগাও প্রাণ বাঁচাও, এই স্লোগানকে বাস্তবের মাটিতে নামিয়ে এনেছিলেন দুখু মাঝি ওরফে গাছ দাদু। দুখু শুনেছিলাম গাছ অক্সিজেন দেয়, আর অক্সিজেন না থাকলে মানুষ বাঁচবে না। তারপর থেকেই গাছ লাগানো শুরু। 10 থেকে 12 বছর ধরে গাছ লাগিয়ে চলেছেন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে। 5 বছরেরও বেশি সময় ধরে গাছ লাগাচ্ছেন, এখনো লাগিয়ে চলেছেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত গাছ লাগাবেন। সেই দুখু এতদিনে পেলেন তার কাজের স্বীকৃতি। পদ্মশ্রী পুরস্কার তার ঝুলিতে। সিন্ডেরি গ্রামে তাকে ঘিরে সাজো সাজো রব। পুরস্কার পেয়ে গাছ দাদুও খুশি। ভালো লাগছে আমার, তবে এটা পাবো নাই বলিয়ে তো আশা, জানি নাই যে পাবো। যাই হোক, গাছ আমি পুরাই লাগাই। গাছ আমি এখন কমসে কম আগুলেই লাগাই, তো হাজার হাজার গাছ লাগাইছি, তার কোনো গাছ তো কোনো নাই, আর গাছ তো লাগাচ্ছি এই বাবা। হ্যাঁ, তার কারণ হচ্ছে গাছ লাগালে আমার ভালো লাগে। নামের সঙ্গে জীবনও কোথাও যেন মিশে গেছে দুখুর। ছেলে মেয়েকে অনেক কষ্টে বড় করেছেন তার স্ত্রী। গাছপাগল স্বামীর স্বীকৃতিতে স্বাভাবিকভাবেই খুশি স্ত্রী ফুনগি মাঝি। আমরা আমাদের খুশি, বহুত খুশি। অন্যদিকে পুরুলিয়ার বাঘমুন্ডির চড়িদা গ্রামের বাসিন্দা নেপাল সূত্রধর পাচ্ছেন মরণোত্তর পদ্মশ্রী। মুখোশ শিল্পী হিসেবে তিনি এই সম্মান পাচ্ছেন। মুখোশ তৈরি করার পাশাপাশি ছৌ শিল্পীও ছিলেন নেপাল সূত্রধর। গত বছর নভেম্বর মাসে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। বাবা পদ্মশ্রী পুরস্কার পাওয়ায় খুশি তার মেয়ে দুলালী সূত্রধর। বাবা যদি বেঁচে থাকতো, বাবার হাতে যদি আর পড়তো, আরো খুব খুশি লাগতো। বাবা নেই, তারও আমাদের মনটা খুব একটু ইয়ে লাগছে, খুবই খুশি লাগছে। বাঘমুন্ডির সিন্দ্রি গ্রাম থেকে হরিনারায়ণ সূত্রধর, কলকাতা টিভি। আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।